আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। সম্মানিত দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকে প্রতিনিয়তই তো দেশে কিছু না কিছু ঘটছে, এমনই কিছু ঘটছে যে সবাই আসলে পুরা বাংলাদেশ জাতি মানুষ হতবিহ্বল হয়ে পড়ছে, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আসলে হচ্ছেটা কি? এরকম ক্রাইসিস সিচুয়েশনে যেসব মানুষগুলো আমাদের সোচ্চার ভূমিকা, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর শুরু থেকে আগাগোড়া রেখে আসছেন, ভয় ভীতি, চাপ, আহ, সমস্ত কিছুকে অগ্রাহ্য করে যারা নাকি তাদের বলিষ্ঠ কণ্ঠ সোচ্চার রেখেছেন, মানুষের মনে আশা জুগিয়েছেন, সেরকমই একজন মানুষের সাথে আজকে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। যেহেতু উনি সংস্কৃতি জগতের মানুষ, তো হয়তো আমরা সংস্কৃতি নিয়ে বেশি একটু কথা বলবো। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই আবারও। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সবার প্রিয় রোকেয়া প্রাচী আপা। আহ প্রাচী আপা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ আপা, এবং আপনার দৃষ্টিকোণের সকল দর্শককে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর এরকম যুদ্ধকালীন সময়ে এভাবেই আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং এভাবে আমরা দেশের সংবাদ সবার কাছে পৌঁছাতে পারছি। অনেক ধন্যবাদ আপা এরকম একটা প্ল্যাটফর্মের জন্য। প্রথমে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, যদিও আপনি সংস্কৃতি জগতের মানুষ, আমরা ওইটা নিয়েও কথা বলবো, বাট আমি চলমান দেশের পরিস্থিতি নিয়ে একটা বিষয় নিয়ে আমি আপনার সাথে প্রথমেই আলোচনা করতে চাই। সেটা হচ্ছে একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ওনার ফেসবুক পোস্ট করেছেন উনি একটা দুদিন আগে। সেটা হচ্ছে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে, সেনাবাহিনীকে বিতর্কিত করে একটা পোস্ট দিয়েছেন। এরপরে দেশে এখন উত্তাল অবস্থা। আম, বেশিরভাগ লোক আসলে কনফিউজড, এবং বেশিরভাগ লোকই তার কথা বিশ্বাস করছে না। তার প্রমাণ হচ্ছে তারা যখন ডাক দিচ্ছে তখন লোক পাচ্ছে না। এখন আমি যে প্রশ্ন দুটো আপনার সাথে করব, মানে প্রশ্ন না, আপনার ব্যাখ্যাটা, আপনার বিশ্লেষণটা জানতে চাই। এক হচ্ছে যে এই যে সেনাবাহিনীর কথা সে ফেসবুকে ফলাও করে লিখলো, সেনাবাহিনী তাকে ডেকে আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগ রিফাইন, আওয়ামী লীগ কিভাবে আসবে, কাদের হাত ধরে আসবে, এ ধরনের একটা প্রপোজাল নাকি তাকে দেয়া হয়েছিল, সেটা সে বলতে চাচ্ছে। আমি যদি 0.1%ও ধরে নেই তার কথার সত্যতা, যদিও আমার সেটা মনে হয় না, এটা আমি বলছি আমার দায়িত্ব নিয়ে, তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী কি এটা করতে পারেন? তাদেরকে এখতিয়ার আছে? কোনো রাজনৈতিক দল কিভাবে রাজনীতিতে থাকবে, তাদের নেতা কিভাবে নির্বাচন হবে, সেটাকে কোনো আর্মি করে দিবে? এটা প্রথমে আপনি দেখেন যে আমাদের প্রধান উপদেষ্টা একটি মানে লেটেস্ট যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারে। আবার উনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিছু কিছু আওয়ামী লীগ আমাদের কাছে চলে আসবে, আমাদের সাথে মিশে যাবে, বাকিদেরকে আমরা নিশ্চিহ্ন করে দেব। তো এরকম কথা কিন্তু উনি বলছেন। আবার আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। তো এরকম একটা স্টেটমেন্ট উনি দিয়েছে। পাশাপাশি আমাদের উপদেষ্টা, যিনি ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সে একটা তার প্রোটোকল, তার চেয়ারে বসে সে একটি মন্তব্য করেছে। সেটি হচ্ছে যে যখন 5ই আগস্ট তারা ক্ষমতা দখল করছিল, তখন ডক্টর মোহাম্মদের নাম যখন তারা সুপারিশ করেছে, সেনাপ্রধান নামটির ব্যাপারে দ্বিমত পোষণ করছিলেন, অনেক মন্তব্য করছিলেন যে তিনি তো একজন আসামি, তাহলে তার বিরুদ্ধে মামলা আছে, সে কি করে হয়, আর কোনো মানুষকে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীতে উনি আর কি নিজ বলবো এরকম একটা সংলাপ, যে বুকে পাথর বেঁধে এটাকে মেনে নিয়েছে। অর্থাৎ ন্যাশনালি ইন্টারন্যাশনালি একটা বার্তা দেয়া হলো উপদেষ্টার পক্ষ থেকে। মানে সরকারি তো উপদেষ্টা, মানে তো সে সরকারকে প্রেজেন্ট করে। তো বলা হলো এরকম যে সেনাপ্রধান আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথম থেকেই পছন্দ করতেন না বা গ্রহণ করতে পারেননি। সেটার কারণে আজকে সরকার হয়তো একটা অসহযোগিতা কিংবা কোনো কিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে না, এরকম একটা ইঙ্গিত দেওয়ার একটা জায়গা তৈরি করে দিল অফিসিয়াল। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন আওয়ামী লীগ চাইলে নিজেরা সিদ্ধান্ত নেবে। তো এর মধ্যে তখন দেখেন হাসনাত একটা বিবৃতি দিল যে তাকে ডেকে নিয়ে এরকম আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে, সে কে? হাসনাত কে? হাসনাতের পরিচয় কি? রিক্সায় ঘুরতো, এখন বড় গাড়িতে চড়ে, পোশাক আশাক পাল্টেছে।
অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকেছে, হম্বিতম্বি করছে, মব তৈরি করছে। মব বাহিনী, জামাত শিবির, জঙ্গি বাহিনীর সাথে প্রচন্ড আঘাত, যা খুশি তাই বলছে, যাকে ইচ্ছা তাকে সে গালমন্দ করতে পারছে। এক ধরনের জঙ্গি সন্ত্রাসী বডি ল্যাঙ্গুয়েজ। তো সে কে? তাকে সেনাপ্রধান ডেকে নিয়ে গেছে, না সে নিজে গেছে, নাকি তার কথা সত্যতা কতটুকু? এটা দিয়ে একটা আলোচনা মাঠে দিল যে আওয়ামী লীগকে যে জনগণ পছন্দ করছে, আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বেড়েছে, বা আওয়ামী লীগকে যে জনগণ, আওয়ামী লীগ ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক, এই যে একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে বা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, সেটা যাতে না হয় সেটা সে বোঝাতে চাচ্ছে। আসলে জনগণ না, রাষ্ট্র না, সেনা প্রধান চেষ্টা করছে, কিংবা সেনা প্রধানের বা সেনাবাহিনীর ইমেজকে সে কোনো না কোনো ভাবে বিতর্কিত করতে চাইছে। কারণ আমরা প্রথম থেকে, আমরা অনেক একটা সময়ের পর থেকে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সাথে তাদের এক ধরনের কর্তৃত্ব নিয়ন্ত্রণ রাখার বিষয়ে এক ধরনের বাক বিতণ্ডা হালকা চলছে। কাজে আমি হাসনাদের বক্তব্যকে আমি মনে করি যে সে একটা ষড়যন্ত্রকে নতুন করে মাঠে আনতে চায় বলে। এবং পাশাপাশি আমরা তখন দেখলাম যে জামাতের আমির এক ধরনের স্টেটমেন্ট দিলেন, আহ নাসির পাটোয়ারি এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, কিছু মিলিয়ে যেটা আমরা দেখছি, আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে বা আওয়ামী লীগ আসবে। প্রথমত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি সেই জায়গা থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের কি হবে, মানে কেমন করে বাংলাদেশ আওয়ামী লীগ আসবে, আর বাংলাদেশ আওয়ামী লীগ পুনর্বাসন হবে, প্রত্যাবর্তন হবে, বা কি হবে না হবে, কেমন করে আসবে, এগুলো সিদ্ধান্ত নেয়ার অধিকার কারণে, এটা সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীকে তারা প্রভাব করছে, উস্কানি দিচ্ছে, যে সেনাবাহিনীও পাল্টা উস্কানিতে যেন অংশগ্রহণ করে। আমার, এবং তারপরে আমরা দেখছি তারা শাহবাগে তারা 50, 60 জন, 30 জন, 20 জন এরকম সংখ্যা নিয়ে তারা দিনে রাতে শাহবাগে সমাবেশ করছে, জনসভা করছে, শুয়ে বসে থাকছে, বিরিয়ানি খাচ্ছে, সিঙ্গারা, চা, মোজো খাচ্ছে, এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে। এখানে আরো একটা পয়েন্ট আমি আপনাকে মনে করিয়ে দিই। আহ শাহবাগ সহ বেশ কিছু জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ রাষ্ট্র কর্তৃক। যদি তাই হয়ে থাকে তাহলে হাসনাতের গ্রুপরা কি করে শাহবাগে দিনের পর দিন সমাবেশ করে? তার মানে কিন্তু একটা ডক্টর প্রশ্ন ইউনূস আমাকে তিনি। আপনাকে করতে একটা প্রশ্ন করতে চাই। আমরা কিন্তু শুরু থেকে আমরা যারা সরব আছি, বাংলাদেশের পক্ষে আছি, তারা কিন্তু শুরু থেকেই বলতেছি যে এই স্টেটকে বা ইউনিস গভর্নমেন্টকে কোনো একটা গভর্নমেন্ট ভিতরে থেকে এবং দেশের বাইরের কিছু মানুষ মিলে চালাচ্ছে। আপনার এই প্রশ্ন ধরে কি বলতে চাই, ব্যাপারটা কি এরকম যে এই যে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে আহ কোনো পার্টিকুলার যে নতুন দল এসছে, ছাত্র সমন্বয়ক যাদের নাম দিয়ে, যারা নিজেদেরকে মব বাহিনী, একটা ইউনুসের মব বাহিনী, তাদের জন্য কি আহ, আলাদা আইন, আর বাংলাদেশের আপামর জনগোষ্ঠী 17 কোটি মানুষের জন্য আলাদা আইন তারা তৈরি করে নিয়েছে? দেখেন, ডক্টর ইউনূস কিন্তু অনেক আগে একটা রাজনৈতিক দল করতে চেয়েছে, উনি ব্যর্থ হয়েছেন, পারেননি। এবং উনি কিন্তু রাজনৈতিক দলটা হওয়ার আগেই উনি কিন্তু বারবার ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছিলেন যে ছাত্ররা দেশের জন্য এটা করেছে, তারা বিপ্লব করেছে, তাদেরই একটা রাজনৈতিক দল করতে হবে, আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। এটা কিন্তু উনি ওনার প্রোটোকলে বলতে পারেন না, রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তি এটা পারেন না। তারপরে আমরা দেখলাম ওরা একটা রাজনৈতিক দল করলো, এবং সেই রাজনৈতিক দলের সাথে কারা কারা সম্পৃক্ত আমরা দেখছি। যে ক্ষমতা দখলের যে চক্রান্তটা তারা করেছিল, এখানে তাদের অংশীদার ছিল কিন্তু 1971-এর সেই পরাজিত শত্রুদের দোসর আর রাজাকার আলবদর আল শামস, জামাতে ইসলামী, হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, এরাই কিন্তু মিলেমিশে তারা এই চক্রান্তটা করে ক্ষমতাটা দখল করেছে। এবং এই যে ইনকিলাব মঞ্চ বলেন, এবি পার্টি বলেন, তারপরে ছোট 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 যে কতগুলো, মানে তারা ঘরের মতো, বক্সের মতো কতগুলো, মানে তাদের মানে মাইক্রোফোনের চেয়ে তাদের সংখ্যা কম, সদস্য সংখ্যা কম, তো সেরকম অনেকগুলো সংগঠন, এরা হচ্ছে জামাতে ইসলামেরই ABCD এরকম বিভিন্ন পার্টি। আলটিমেটলি আমরা 31শে ডিসেম্বর কিন্তু আমরা দেখেছি সার্জিস আলম প্রকাশ্যে বলেছে তারা জামাতের সহযোগিতা ছাড়া, শিবিরের সহযোগিতা ছাড়া তারা সফল হতে পারতো না। আর আমরা মানে এর মধ্যে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে শিবিরের কে, জামাতের কে, মানে হিজবুতের কে, হেফাজতের কে, এখন কিন্তু জনগণের কাছে স্পষ্ট
ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতাটা দখল করেছে সেই ক্ষমতা দখলে ইনি সামনে আছেন, আর পেছনে যাদের প্রেসক্রিপশন সেটা হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ, আইএসআই পাকিস্তান, পাকিস্তানের জামাত, এবং ডিপ স্টেট ষড়যন্ত্রের যে রাষ্ট্রগুলো ক্ষমতা পরিবর্তনের ষড়যন্ত্র করে থাকে তারা আছে। এবং বাংলাদেশেও খন্দকার মোস্তাক গাদ্দার আপনি ধরেন 187 থেকে প্রায় 210, 15, 250-র মতো একটা সংখ্যা আমরা জানি। সেনা ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনালি বললেন যে আওয়ামী লীগ যদি চায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কাজে এটা পুরোটাই কিন্তু চেইন আপ। এরা কিন্তু আসলে এটা পরিকল্পিত ভাবে এই চেইনটা ওরা তৈরি করেছে, এক একজন এক একটা ভূমিকা এসছে। হাসনাত হয়তো এটার মেইন প্লেয়ার। তো তারপরে আমরা দেখছি আজকে পর্যন্ত আমরা দেখছি যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে। একজন ব্যারিস্টার আছেন, একজন খুবই টোকাই সুলভ আচরণ ওনার। তো উনি একজন ব্যারিস্টার, কিন্তু একজন ব্যারিস্টার আইনের মানুষ, শিক্ষিত মানুষ তো এসব শব্দ উচ্চারণ করতে পারে না। সেনাবাহিনী ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে। তো উড়িয়ে দেয় কিভাবে? উড়িয়ে দেয় তো বোমাবাজি করে। এখন যারা উড়িয়ে দেয়, গুড়িয়ে দেয় বুলডোজার দিয়ে, জঙ্গিরা, তার জঙ্গি আচরণ, জঙ্গিদের শব্দ তো আপা তারা বলবে। এবং তারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, গুড়িয়ে দিবে, এই শব্দটি যখন বলে, ক্যান্টনমেন্ট ঘেরাও হবে, দখল হবে, এই শব্দগুলো যখন, এটা তো আসলে আপা সংবিধান বলেন, আইন বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু এটা পরি মানে পরিপূর্ণভাবে শতভাগ একটি অপরাধ, অফেন্স। এবং এই অফেন্সটা মনে করেন রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ছে। এবং যে ক্যাটাগরিতেই পড়ে, রাষ্ট্রের কিন্তু উচিত ছিল তাদেরকে গ্রেফতার করা। সেটা না করে কালকে কিন্তু রাষ্ট্র যেটা করলো, আওয়ামী লীগের কিছু নেতা কর্মীকে বেধড়ক পেটানো হলো। এবং সেটা পেটানোর ক্ষেত্রে ভলেন্টারি বা চ্যারিটি বা অগ্রণী ভূমিকা পালন করেছে বিএনপি এবং জামাত মিলেমিশে। বেধড়ক তিনটা, দুটো ছেলে এবং একটা মেয়েকে অনেকগুলো বীর পুরুষ বেধড়ক পিটানো। এবং একই রকম বেধড়ক পিটানোর শিকার আমিও হয়েছিলাম। তো প্রচন্ড বীর পুরুষের কাজ করেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে রাষ্ট্র আসলে কি করছে? ডক্টর ইউনূস তার পরিকল্পনাটা হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা। তিনি নির্বাচন দিতে চান না। যদি বাংলাদেশে, আমরা কিন্তু 5 আগস্ট থেকে মানে বারবার দেখছি কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে উনি গৃহযুদ্ধকে ইনভাইট করেন, জনগণকে প্রতিপক্ষ তৈরি করে ফেলে। তাহলে কি হবে? ইলেকশন হবে না, গৃহযুদ্ধের দিকে যখন যাবে তখন তিনি ক্ষমতায় থাকতে পারবেন, অন্য রকমের একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে। সেই দিকেই বারবার কিন্তু তারা পোক করছে। এবং গতকালকে এবং আজকে যে তারা যে পরিস্থিতি তৈরি করেছে, এটা পরিকল্পিত ভাবে। এবং এটা সবাই মিলে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জামাত বলেন, হাসনাত আব্দুল্লাহরা বলেন, এরা প্রত্যেকেই এর প্লেয়ার, প্রত্যেকেই। এটুকুন তো আমরা বুঝলাম। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা বুঝে গেছি যে ওইভাবে চিন্তা করেন যে পুরা জিনিসটা, যে বাংলাদেশের যে এখন অবস্থা, বাংলাদেশ যে মৌলবাদীদের উগ্র জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর হাতে চলে গেছে। জামাত তো আছে, জামাতের এ টিম, বি টিম, সি টিম, এখন ডি টিম বলেন, এই যে নতুন এনসিপি নাকি এ পার্টি যুক্ত হয়েছে, সেগুলো সব ঠিক আছে। ডক্টর ইউনূস তার বা প্রধান, আমি বলবো জামাতেরও উপরে যে প্রধান বিদেশি শক্তির যে লিয়াজোটা, এটা ডক্টর ইউনূস রিপ্রেজেন্ট করছে। এবং যিনি যেহেতু শিক্ষিত, ইংরেজিতে কথা বলতে পারেন, হি ইজ এ মানে সে উনি একটা গুড ফেস টু রিপ্রেজেন্ট অল দিস জঙ্গি গোষ্ঠী। সেগুলো আমরা সব বুঝতে পারছি। আমার বক্তব্য যে মানে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে বললো যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, এই যে কিছু গোষ্ঠী এরকম অধ্যত্বপূর্ণ আচরণ করলো, সেনাবাহিনী একদম চুপ। সেনাবাহিনী থেকে কিন্তু সেভাবে কিছু শুনছি যে রাস্তায় নাকি, আমরা তো আর দূর থেকে যা জানতে পারি, নামছে সেনাবাহিনী, আর্মি, পুলিশ, কিন্তু সেইভাবে কিন্তু একটা যে এত বড় এত কিছু হলো গত 3 দিন যাবত, 2 দিন যাবত, সেনাবাহিনীর কিন্তু ডিসিসিভ কোনো স্টেপ আমরা দেখিনি। এটা কি সেনাবাহিনী ভয় পাচ্ছে যে আরো কেওয়াটিক সিচুয়েশন হয়ে যাবে, এই জঙ্গি গোষ্ঠীর হাতে অনেক অস্ত্র আছে, সুতরাং তারা প্ল্যান করছে? আসলে কি আপনার ব্যাখ্যা কি? আপনি তো ওখানে আছেন, বুঝতে পারেন আসলে কি হচ্ছে? এই সেনাবাহিনী চুপ কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সেনাবাহিনীর আসে, ওই যে 111-এর সময় সেনাবাহিনীর উপরে যে আঘাত এসেছিল, যে একজন সেনাবাহিনীকে ফ্লাইং কিক দিয়েছিল, সেই ছবিটাকে দিয়েই সে একটা পোস্ট দিয়েছে। এবং সে বলেছে যে সেনাবাহিনীর গাড়ি ঘুরিয়ে দেয়া হয়। এই যে ঘুরিয়ে দেয়া, এই জিনিসটা কিন্তু চলছে। সেই যে একসময় 10 ট্রাক অস্ত্র এসেছিল, তেমন এখানেও নিশ্চয়ই কিছু এসেছে। এবং আইএসআই এর জঙ্গিদেরকে এখানে আমরা তৎপরতা দেখছি, তাদের মিছিল দেখছি, তাদের স্লোগান দেখছি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে পুরো সার্কেলটা তারা, সেইটা থেকে আরেকটা জিনিস হচ্ছে তারা যেভাবে পুলিশকে হত্যা করেছে, থানা
পুড়িয়ে দিয়েছে, প্রায় 450 থানা পুড়িয়ে দেয়া, জেলখানা ভাঙচুর করা। তো কাজে তাদের মধ্যে কিন্তু, এবং যে পরিমাণ বাংলাদেশের স্থাপনা ধ্বংস, এবং যে পরিমাণ গান পাউডার তারা ওখানে ব্যবহার করেছে, এগুলো মানে পুড়িয়ে ফেলার জন্য, ধ্বংস করবার জন্য যে পরিমাণ সরঞ্জাম প্রয়োজন, এটি কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কিশোর গ্যাং বা টোকাই গ্যাং এর পক্ষে সম্ভব না। হুট করে এত এত পরিমাণ, তার মানে এই পরিমাণ ওরা মজুত করেছিল, ওদের কাছে ছিল সংগ্রহে, এবং এটা এখনো আছে। নাহিদ অথবা সার্জিস একজন বলেছিলেন যে যদি 5 তারিখে কিছু না হয় তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। তার মানে তাদের প্রিপারেশন হ্যাঁ, ছিল, বলেছে হ্যাঁ। এমন তাদের প্রিপারেশন ছিল অস্ত্র তুলে নেওয়ার মতো। এমন তো না তো বিষয়টা যে আমার এখন মনে হলো কালকে আমি অস্ত্র নাম, তার মানে ওরা ওই যে সশস্ত্র ভাবে আক্রমণটা করবে সেই পরিপূর্ণ প্রিপারেশন তাদের ছিল। এখনো কিন্তু তারা বলছে যে উড়িয়ে দিব গুড়িয়ে দিব, তার মানে, এবং জঙ্গি আছে, জাহাজ এসেছিল, প্রচুর আর্মস ঢুকেছে, সেটা আমরা শুনছি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের ওদেরকে নিয়ে রোহিঙ্গাদের সাথে মিটিং করতে গেল, সেখানে এরকম ইনফরমেশন আছে যে আরাকানের কিছু লোকজন এসছে, আরাকান আর্মি যারা রোহিঙ্গা, সে যে মিটিং করেছে জাতিসংঘের মহাসচিবের সাথে এবং করিডোর দিয়ে দিচ্ছে। কাজে ওইখানেও যে একটা কনস্পিরেসির পথ তিনি রেখেছেন, ওনার সাপোর্ট, চায়না বেল্টের সাপোর্ট বা আরাকানদের সাপোর্টটা উনি পাবেন। এবং সেখানে কুকি চিনদের সাথে যে তার যে একটা আলাদা করে আরেকটা যোগ সাজস তৈরি হচ্ছে, এবং কুকি চিনরা ব্যবহার করা হচ্ছে চাইনিজ আর্মস, এই সকল কিছু মিলে ওনার কিন্তু জঙ্গি এবং ব্যাকআপ সন্ত্রাসী, ব্যাকআপ, এগুলো কিন্তু তাদের তৈরি করা আসলে 5ই আগস্টের আগে থেকে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন বললেন যে 16-17 বছরের যদি ভোটার হয় ভালো হয়। এখন কিন্তু এই ক্যাম্পেইনটা চলছে, কারণ চলছে। জামাতের স্কুলের বাচ্চারা কিন্তু তাদের মেম্বার হয়। 16-17 বছরের বাচ্চাদের মোটিভেট করা অনেক ইজি, আর যেহেতু তাদের স্কুল বাচ্চাদেরকে তারা 4-5 থেকে বাচ্চাদেরকে তারা তাদের গ্রুপে নিয়ে আসে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এখন এই ক্যাম্পেইনটা চলছে, ইটস এ টিম, তারা গ্রুপ সব, তারা সংখ্যায় কম এখন, কারণ জনগণ সরে গেছে, কিন্তু তারা আছে। তো পুলিশের উপরে যে নির্যাতনটা ঘটেছে, যেভাবে পুলিশকে মেরেছে, এখন ধরেন সেনাবাহিনী তো হচ্ছে আমাদের লাস্ট অপশন, একটা রাষ্ট্রের সর্বোচ্চ কিন্তু লাস্ট অপশন। তো সেনাবাহিনী, আমার আমার যেটা আমার কাছে মনে হয় যে আমি প্রচন্ড শ্রদ্ধা রেখেই বলছি, আর সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এটা বলেছে কিনা আমি এটা এখনো বিশ্বাস করি না, কারণ এটা তো হাসনাদের ভার্সন, সে তো আমিও এটা করি না, বলতে পারে যাতে বিশ্বাস করি না। সেনাবাহিনীর সাথে যাতে বাংলাদেশ আওয়ামী লীগের একটা কনফ্লিক্ট তৈরি হয়, যে সেনাবাহিনী আমাদের আওয়ামী লীগ নিয়ে কেন কথা বললো, সে তো এটা চাইবে যে এরকম একটা গেম খেল, তো সেই কারণে আমি কথা বিশ্বাস করি না। আসনাদটা কিন্তু তাদের অন্যান্য গ্রুপের সবাই কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে নিয়েও কিন্তু বক্তব্য দিচ্ছিল। হ্যাঁ। তার মানে তাদের ষড়যন্ত্রটার মধ্যে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে কেন্দ্র করে এক ধরনের উস্কানি আছে, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে। তো আমার কাছে মনে হয় যে এটা পুরোটাই তাদের প্রত্যেকের মিলিত একটা কনস্পিরেসি। এখানে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলীর সকলে, এবং যতগুলো ছোট ছোট নতুন পুরনো রাজনৈতিক দল হয়েছে, এখানে পাকিস্তানের আইএসআই আছে, জঙ্গি সংস্থাগুলো আছে, এবং ডিপ স্টেট ষড়যন্ত্রের তো বাতাস আগে থেকেই আছে, ডলার আছে, এবং আমরা শুনছি যে বিভিন্ন জায়গায় ছোট ছোট পকেট পকেট মিটিং হচ্ছে, এবং সেই পকেট পকেট মিটিং থেকে আরো হামলার, আরো বিভিন্ন রকম নাশকতার পরিকল্পনা হচ্ছে। তো আমরা আমজনতা যখন এগুলো শুনছি, আমার বিশ্বাস যে আমাদের গোয়েন্দা যারা আছেন বাংলাদেশে বা সেনাবাহিনী, তারাও নিশ্চয়ই শুনছেন। তো আমি বিশ্বাস করতে চাই যে আমাদের সেনাবাহিনী নিশ্চয়ই, কারণ এখন তো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন, এটা কিন্তু আওয়ামী লীগের উপর আঘাত না। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের সেনাবাহিনী বিচক্ষণতার সাথে, সাহসিকতার সাথে এই কি করবেন সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন। তবে আমার আশা, বা আমি আশা করি এরকম, যে দেশের পক্ষে কাজ করবে, এবং সেই দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে যেন ওনারা থাকেন। কোন একটি পাকিস্তানপন্থী রাজনৈতিক দল, জঙ্গি গোষ্ঠীর পক্ষে যেন কোনোভাবেই তাদের পদক্ষেপ না যায়, এটা আমি আমার একদম আশঙ্কা থেকে বললাম। কিন্তু তাদের যে কার্যকলাপ দেখছি, তাতে আমার কাছে মনে হয় যে আমি আশাবাদী হতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের পক্ষে ছিল, এবং আমি আশা করি যে ওনারা থাকবেন, রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আমরা জনগণ, আমরা কিন্তু সেই ক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষে আছি, আমরা সমর্থন করি, সহযোগিতাও করব। একজন লিখেছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে,
আপনাদের আওয়ামী লীগের পক্ষ নিতে হবে না, শুধু আপনারা নিউট্রাল থেকে আমাদেরকে কথা বলার সুযোগ দিন। আপনারা মানে বোধহয় আওয়ামী লীগেরই কেউ লিখেছে যে আমরা যেন কথা বলতে পারি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা যেন কথা বলতে পারি, এরকম একটা সুযোগ দিন। আপনাদের আওয়ামী লীগের পক্ষ নিতে হবে না। তো মানুষের মনের ভিতরের যে কথাগুলো, সেগুলো সবাই, আমরা যেহেতু দেখতে পাই, সবাই দেখতে পায়। তো আর জামাতের এ টিম, বি টিম, সি টিম, এখন নতুন ডি টিম, এনসিপি সব ফেল করছে। এটা বোঝাই যাচ্ছে। গত 54 বছর হবে ওরা চেষ্টাই করে যাচ্ছে, নতুন টিমও এখন বয়স চেঞ্জ করে, তারা তারা কিন্তু সাকসেসফুল হতে পারছে না, দে ফেইল্ড। বাঙালি তাদেরকে বরাবর রিজেক্ট করে আসছে। এবারও প্রমাণ হলো যে তারা তারা রিজেক্টেড। দল কিন্তু একদমই সুনির্দিষ্ট ভাবে বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করা যাবে না, নিষিদ্ধ করা জি, যাবে না। জি, কারণ তার তো রাজনৈতিক ঐতিহ্য রয়েছে দীর্ঘ সময়ের, এবং বাংলাদেশ জন্মের আগের একটি রাজনৈতিক দল। তো মানে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্ম। পাশাপাশি নির্বাচনের সময়ে মানে প্রত্যেক রাজনৈতিক দলকে সমানভাবে সুযোগ তৈরি করে দিতে হবে, সেই পরিবেশ সুনিশ্চিত করতে হবে যাতে সকল রাজনৈতিক দল স্বাধীনভাবে তার নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারে, নির্বাচনের কাজ করতে পারে। তাহলে নির্বাচনকে সমর্থন মানে করা সম্ভব, বা নির্বাচনটাকে বৈধ মনে করা হবে। তো ওই যে একটা কথা বলে গেছে, কাজে এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই গ্রুপদের একটা ঝামেলা আছে, তারা তো নির্বাচনটা দিতে চায় না। তো সেই কারণে তাদের কিন্তু অনেকগুলো অবস্ট্রাকল যেতে তৈরি হয়েছে, সবগুলো জায়গা তো তাদেরকে বর্জন করছে। ডক্টর ইউনূস যে বলছেন যে রাজনৈতিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই, সেটা তো উনি আসলে প্রথম দিকে ওনার বক্তব্য যদি আমরা মিলাই, তাহলে বুঝতে হবে এটা উনাকে যারা সেট করেছিলেন সেই বহির্বিশ্বের থেকেই, হয়তো অন্য কোনো সেট আপ আছে, কিন্তু বহির্বিশ্ব থেকেই লোকজন এসে তারা আম, বলে যাচ্ছেন যে একটা লেভেল প্লেইং নির্বাচনী ফিল্ড তৈরি করতে হবে, যেখানে আওয়ামী লীগ সহ সকল যারা রাজনৈতিক দল তারা যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। বিকজ আওয়ামী লীগ এখনো, আপনি, ওরাও নিজেরা স্বীকার করে 40%, কিন্তু আমি বলি আসলে এটা 60%-এর উপরে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তো আপনি বাদ দিতে পারেন না। তো এই না, মানুষগুলোকে যদি আপনি নির্বাচনের বাইরে রাখেন, তাহলে আপনি জনগণের ম্যান্ডেটই তো আপনার কাছে নেই। আপনি কিভাবে একটা সরকার তৈরি করবেন? সো এটা আসলে সম্ভব না, এটা ইউনূস বুঝে গেছে, সেই জন্য ইউনূস এরকম টালবাহানার কথা বলে এবং পরবর্তীতে তার মব বাহিনী লেলিয়ে দিচ্ছে। এটা আমরা পরিষ্কার হয়ে গেছি। কিন্তু আপনি যেহেতু, এই প্রশ্নটা কিন্তু আমার ছিল, কিন্তু একটু পরে ছিল, আমি একটু অন্য বিষয় নিয়ে হয়তো আগে কথা বলতাম, যেহেতু আপনি প্রসঙ্গটা তুলেছেন, আমি এই বিষয়ে জানতে চাই। আলটিমেটলি এটা আমি বিশ্বাস করি, অ্যাজ এ সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে, আগামীতে টুডে অর টুমোরো নির্বাচন তো দিতেই হবে। এটা ইউনুসের আন্ডারে হয়তো হবে না, একটা অন্য কোনো ব্যবস্থা হবে, কিন্তু এই নির্বাচন দিতে হবে। হয়তো খুব দ্রুতই দিতে হবে, 25-এর শেষে না হোক, 26-এ দিতে হবে। আওয়ামী লীগ কি তৈরি? আওয়ামী লীগের আপামর জনসাধারণ আছে, যে বৃদ্ধা ছোট্ট একটা ভূমিহীন ছিলেন কিন্তু ভূমি সহ একটা ঘর পেয়েছেন, তিনিও আওয়ামী লীগের। তিনি আওয়ামী লীগের কিছুই বোঝেন না, দিন দুনিয়া বোঝেন না, কিন্তু তিনি শেখ হাসিনা বোঝেন। যে বৃদ্ধ ভাতা পেতেন তিনি কিছুই বোঝেন না, কিন্তু তিনি শেখ হাসিনা বোঝেন। যে রিক্সাওয়ালা দুদিন আগে কিছু বুঝতো না, এখন এই ছাত্রদের কল্যাণে সে বুঝে গেছে যে শেখ হাসিনা সত্যি আরো ভালো ছিল। তখন সে হয়তো বুঝতো না, বাছবিচার ছিল না, সে একটা স্মুথ জীবনযাপনের মধ্যে দিয়ে ছিল, সে হয়তো ধরতে পারেনি। কিন্তু মানে পরিস্থিতি পরিবর্তনের পর সে বুঝতে পারছে যে আসলে আগে সে কত ভালো ছিল, শেখ হাসিনা কত ভালো ছিল। এই যে পরিবর্তন এবং এই যে মানুষজনের যে বোধোদয় ঘটেছে, এই সব কিছু মিলিয়ে আপা আমি মনে করি যে এটা একটা বড় প্রস্তুতি। আওয়ামী লীগ তো দীর্ঘ রাজনীতি করা একটা পরিপূর্ণ অভিজ্ঞ একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল ভাষা আন্দোলনের সময় লড়াই করেছে দীর্ঘ সময়। তো সেই দীর্ঘ সময় দেখেন আজকে যারা বড় বড় কথা বলছে তাদের দাদা পরদাদা, অর্থাৎ ইয়াহিয়া, নিয়াজি, টিক্কা খান, ভুট্টু, ওই সময়ের আইএসআই এর কি বলে আকবর সাহেব, আরো কত কিছু নাম আমি আর নাম বলতে চাই না, তখনকার যারা মানে ব্যবসায়ী পলিটিশিয়ান ছিল, আইএসআই মানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছিল। তো তাদেরকে তো বাঙালি বাঙালি জাতি মুক্তিযোদ্ধারা
বঙ্গবন্ধুর নেতৃত্বে পরাজিত করেছিল 9.5 মাসে আবার। এটি কিন্তু একটা ইতিহাস। তো বাংলাদেশ আওয়ামী লীগের যে আন্ডারগ্রাউন্ড এবং বিরোধী দলে বা বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিপদে পড়ে, দুঃসময় পড়ে, তখন আপা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা পাড়া মহল্লার এক একটা কর্মী আপা, ওরা এক একজন মানে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে, গেরিলা হয়ে ওঠে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন্ডে। কে কোথায় আছে আবার কিচ্ছু যায় আসে না, কেউ কাউকে চেহারায় চেনে না, কোনোদিন দেখা হয়নি, কিন্তু পুরো বাংলাদেশের আওয়ামী লীগ এবং পুরো মানে সারা বিশ্বে যত আওয়ামী লীগ বা সমর্থক আছে, সব কিন্তু আপা এখন একজোট। আমাদের নেতা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে রক্ষা করবার জন্য আমাদের যিনি নেতা তিনি হচ্ছেন শেখ হাসিনা। এবং আমরা শেখ হাসিনার জাস্ট নির্দেশের জন্য আপা সবাই যার যার মতো লুকিয়ে আছি। এই লুকিয়ে থাকা মানে এই না যে আমরা সরে গেছি। নেত্রী যেদিন সিগন্যাল দিবেন যে নামতে হবে, নেমে যাবে। এবং আমাদের প্রস্তুতি আপা, ভেতরে ভেতরে প্রস্তুতিটা এরকম, কোনো প্রস্তুতি মানে এটা কোনো ব্যাখ্যা লাগবে না। নেত্রীর সামনে এসে দাঁড়াবে, নেত্রী বলবে, সবাই অটো প্রস্তুত হয়ে যাবে। এটা সফটওয়্যারের মতো আপা। আওয়ামী লীগ এমন একটা পুরনো দল এবং এমন একটা আধুনিক দল যে এখন এরকম ব্যাপারটা এরকম যে একটা সফটওয়্যার আপনি ইনস্টল করলেন, সব অটো জেনারেট হয়ে যাবে আপা। এর মানে হচ্ছে যারা আওয়ামী লীগ করে তারা সত্যি আওয়ামী লীগ করে। আর আওয়ামী লীগ যারা মানে একবার করে, যদি সে নিজে না ছাড়ে আপা, তাকে কেউ ছাড়তে পারে। সে যদি নিজে থেকে বলে যে আমি আওয়ামী লীগ করবো না, যদি নিজে থেকে কোনোভাবে বলে অভিমানী হয়ে বা সে মারা গেল, যদি না হয় আপা, তাকে মেরে হামলা মামলা করে তাকে কোনোদিন সরানো যাবে। আমি এখন আপা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে জি। যে আমি প্রথমে একটা ভূমিকা একটু ছোট করে বলি। আমি বাংলাদেশের নারীদেরকে দেখছি বাংলা শেখ হাসিনা গত 16 বছরে নারীদের নিয়ে যতটা কাজ করেছেন, বাংলাদেশের কোন সরকার, বঙ্গবন্ধু সময় পাননি, তারপরে তো আরো সরকার এসছে, শেখ হাসিনা গভর্নমেন্টও এসছে, সময় পাননি, সুযোগ পাননি। গত 16 বছরে নারী নীতি নিয়ে, নারীদের অধিকার নিয়ে শেখ হাসিনা যা কাজ করেছেন এটা ফেনোমেনাল। এটা আসলে বিশ্বের মধ্যে উল্লেখ করার মতো বিষয় একটা, আমাদের মতো একটা দেশে। কিন্তু গত 5 তারিখের পরে বা জুলাই আগস্টের আন্দোলনের সময় আমি কিছু শিক্ষিত আম, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েদেরকে দেখলাম একটা অদ্ভুত অন্য মূর্তি, যারা বেগম রোকেয়ার মুখে কালি লেপন করছে, যারা বলছে আমাদের পোশাকের জন্য একটা, ওই যে নতুন দলের মহিলাটা বললো, আমার আসলে এগুলো বলতেও ইচ্ছা করে না, আমাদের পোশাক কি হবে অন্যজন নির্ধারণ করে দেবে। আজকে ভিডিওতে দেখছিলাম বলছে যে একটা মেয়ে ওড়না পরবে কি না পরবে, কতগুলো মোল্লা বলতেছে আমাদের অধিকার, আমরা বলে দেবো তারা কিভাবে পোশাক পরবে। এখন আমার কথা হচ্ছে 51% নারী, একজন সংস্কৃতি কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে 51% নারীর মধ্যে যদি 10% বা 5%ও শিক্ষিত আহ, নারী হয়, যারা নাকি শিক্ষিত মানে ইন সেন্স ইউনিভার্সিটিতে পড়ুয়া, বা শহর বন্দরে আছে যারা, যারা এই আন্দোলনের সাথে জড়িত 2% যদি হয়, তাদের কি শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচারের অভাবের কারণে তারা এই পথে ধাবিত হলো? একজন সংস্কৃতি কর্মী হিসেবে তাহলে মনে হয় না যে এই জায়গাটা আপনারা ভীষণভাবে মানে সফল হন নাই? আমি ব্যর্থ বলতে চাই না শব্দটা, না, অসফল ছিলেন, কারণ আমাদের সংস্কৃতি মন্ত্রী তো আসাদুজ্জামান নূর ছিলেন। আপনি যেটা বলছেন সেখানে আসলে 2-3টা প্রসঙ্গ। একটা হচ্ছে যে আপা, আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, তিনি নারীদেরকে মানে সমাজে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য যা যা দরকার হুম। সেগুলো করেছেন। আইন প্রণয়নের মাধ্যমে সুরক্ষা দেওয়ার যা যা করা দরকার সেটিও তিনি করেছেন। মানে 2009 ক্ষমতায় আসবার পর 2011 যে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা, সেখানে কিন্তু অনেক সুরক্ষার বন্দোবস্ত করে গেছেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উনি করে গেছেন। হ্যাঁ, তো কাজে কি করেন নাই উনি, নারীদের নাম, মায়ের নামটাকে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন। বাবার নাম প্রশ্ন করবে না, না মায়ের নামটাই আগে প্রশ্ন হবে। আপনি ব্যাংকে যান, পাসপোর্ট, যেখানে যান, তো নারীকে সেই জায়গায় উনি বসাতে পেরেছেন, নারীকে শিক্ষিত, যোগ্য এবং নারীকে কর্মক্ষম করেছেন।
এবং যে বৃদ্ধা নারী তাকে ভাতা দিয়ে তিনি তারও ক্ষমতায়ন করে দিচ্ছে। একজন বৃদ্ধা নারী শেষ বয়সে কারোর উপর কিন্তু বোঝা না। এই যে তার মানসিক শান্তি দেয়া, তাকে মানে ক্ষমতায়িত করা। তো এই যে একটি বাড়ি একটি খামার, এই সব কিছু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়েছিল প্রচুর। দেখেন, এটা তো ওদের ষড়যন্ত্র আসলে। ষড়যন্ত্রটা কি শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে? না, ষড়যন্ত্রটা 1971 সালের পরাজয়ের ষড়যন্ত্র, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র, বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে। কারণ বঙ্গবন্ধু কন্যা আপোষহীন ছিলেন যুদ্ধাপরাধীর বিচারে। বঙ্গবন্ধু কন্যা ডিপ স্টেট ষড়যন্ত্রের কোন রকমের দাবি দাওয়া বা কোনো কিছু একসেপ্ট করেন নাই, বাংলাদেশকে কারো হাতে বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে উনি আপোষ করেননি। উনি আপোষহীন ছিলেন এই প্রশ্নগুলাতে। এবং উনি বাংলাদেশে 2013 থেকে 2019 পর্যন্ত যত জঙ্গি ছিল, এবং জঙ্গির তো উত্থান হয়েছে 1978 79 পর্যন্ত, তারপর থেকে এটা শুরু। 500 জঙ্গিকে অ্যারেস্ট করেছিলেন। 50 জন সেই জঙ্গি অভিযানে নিহত হয়েছিল। 50-এরও অধিক জঙ্গি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছিল। ক্রিমিনালদের অ্যারেস্ট করা, সন্ত্রাসীদের অ্যারেস্ট করা, রেপিসদেরকে অ্যারেস্ট করা, এগুলো কিন্তু উনি করেছেন। 5ই আগস্টের পরে তো তাদেরকে বের করে আনা হয়েছে সকলকে। তো আসলে কেন শেখ হাসিনা খারাপ? তাদের কাছে কেন খারাপ? তাদের কাছে কেন শেখ হাসিনা জম? কেন তাদের কাছে শেখ হাসিনা সবচাইতে ভয়ঙ্কর? কারণ তিনি জঙ্গিকে প্রশ্রয় দেননি, তিনি সন্ত্রাসীদের প্রশ্রয় দেননি, তিনি রেপিস্ট, ডোমেস্টিক ভায়োলেন্স কোনো কিছুকে প্রশ্রয় দেন, তিনি আইন প্রণয়ন করেছেন। তিনি যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে আপোষহীন থেকেছে। কোটার ক্ষেত্র দেখেন, নারীদের জন্য যে কোটা ছিল, ওরা কিন্তু সুকৌশলে নারীদেরকে বঞ্চিত করার জন্য ওটাকে অফ করে দিয়েছে। এবং আপা দেখেন, যে নারীদেরকে তারা নামিয়েছে এরা কিন্তু সকলেই জামাত শিবিরের নারী, নারী শাখা। তারা জামাত শিবিরের হিন্দু শাখা করেছে, তারা জামাত শিবিরের সংস্কৃতি শাখা করেছে, জামাত শিবিরের নারী শাখা করেছে। কোন মেয়ে সিগারেট খেলো বা কোন মেয়ে ওড়না পড়লো না, সেটাতে কোনো সমস্যা হয়নি। ইনফ্যাক্ট যারা জুলাই আগস্টে রাস্তায় ছিল, সেই হিজাব বোরখা বা সেই তহিদি জনতার পাশে জিন্স পরা, টি শার্ট পরা, হাতা কাটা ব্লাউজ পরা, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, স্মোক করছে, সেই মেয়েদের কাপড় ঠিক নাই, তাদেরকে নিয়ে কিন্তু আন্দোলন করতে সমস্যা হয়নি। গত 16 বছর নারীদের যে স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা, নারীদের যে আহ, আহ, ক্ষমতায়ন, সমস্ত কিছুই তো হলো, এবং একটা নারী বুঝলো যে আমাদের নিজের স্বাধীনতাও নারীরা আসলে বুঝতে পারতো না, সেটা বুঝতে পেরেছে। তাহলে 16 বছরে কি এমন গ্যাপটা হলো যেখানে এই মৌলবাদী শক্তিটা জায়গা করে নিল? সংস্কৃতি জগতের লোকদের তো এটার দায়বদ্ধতা দেওয়া আছে, দায় আছে না আপা? সবকিছু তো আপনি শেখ আপা, হাসিনার উপর আমরা চাপিয়ে দিতে পারি না। এখন সে যদি ব্যক্তিগতভাবে যদি তারা সঠিক দায়িত্ব পালন না করে থাকে, এবং তারা যে করেনি সেটা তো আমরা আজকে বুঝতে পারছি। কারণ সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল এত বেশি হয়েছে। দেখেন, আমরা কেউ ওয়াজের বিপক্ষে না, ওয়াজের তো নিশ্চয়ই কোনো একটা ধারাবাহিকতা, ইতিহাস আছে, বা ওয়াজ হতে পারে, ধর্ম নিয়ে কথা হতে পারে, কেন না? কিন্তু আমার কথা হচ্ছে, ধর্মের যে বয়ান, কোরআনের শরীফের যে বয়ান, হাদিসের যে বয়ান, নবী রাসূলের যে বয়ান, সেটা জরুরি। কিন্তু আপনি তো নবী রাসূলের বয়ান দিচ্ছেন না। কিন্তু বাংলাদেশে গত 16 বছরে এদেরকে কারা প্রমোট করেছে? এই যে বিকৃত ভাবে বয়ান দেয়া, বা ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করা, বা ইসলামকে রাজনৈতিক অভিসন্ধির জন্য, রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য, কিংবা জঙ্গি তৎপরতার জন্য ব্যবহার করেছে যারা, এই ছোট ছোট বাচ্চাদেরকে, মাদ্রাসার বাচ্চাদেরকে ব্যবহার করেছে, এখন যে নারীদেরকে যেভাবে তৈরি করেছে, তো এইগুলো কিভাবে করেছে? রাতারাতি তো ঘটেনি। কাজেই নিশ্চয়ই আমাদেরই লোকজন, দলের মধ্যে কিছু মানুষ এরা ছিল। আমাদের ভুলটা হচ্ছে এই মানুষগুলোকে হয়তো চিহ্নিত করা যায়নি। এরা দলের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, সংস্কৃতির ক্ষতি করেছে। এবং এই ক্ষতিটার ফলাফল যেটা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে ভোগ করতে হচ্ছে, বাংলাদেশকে ভোগ করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় যেটা ক্ষতি হয়েছে, এই পুরো দায়ভারটা যেন মনে হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একার। যে আসলে কারা ছিল বিভিন্ন দায়িত্বশীল পদে সংস্কৃতি জগতে, এবং প্রত্যেকটা মানুষ প্রগতিশীল, শিক্ষিত, এবং সমাজে তারা যথেষ্টভাবে তাদের প্রভাব প্রতিপত্তি এবং
সাধারণ মানুষ তাদেরকে ফলো করে, তাদেরকে আমরা পছন্দ করি, পছন্দের মানুষ। এবং শেখ হাসিনা তাদেরকে বেছে বেছে দায়িত্বশীল জায়গায় দিয়েছিলেন, যেন সেই সংগঠনটা, সেই মন্ত্রণালয়টা ভালোভাবে কাজ করে। কিন্তু তারপরেও আজকের দিনে এসে আমরা বুঝতে পারছি, এবং তখনও বুঝতে পারতাম, যে আসলে আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এগুলো থেকে আমরা যেন দূরে সরে যাচ্ছি। ওয়াজ মাহফিল হবে কি হবে না সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষের ধর্ম করার চর্চা, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। বরেণ্য পরীক্ষিত মানুষজনই কিন্তু, যাদেরকে আমরা সবসময় মানে ভেবেছি যে এই মানুষগুলোই তো আমাদের আসলে অগ্রজ, ওনারাই অভিভাবক হিসেবে ভালো কাজ করবেন, সেরকম যোগ্য পরিশীলিত মানুষজনকে উনি সুযোগ দিয়েছিলেন, উনি তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিলেন, এবং আমরাও কিন্তু আনন্দিত হয়েছিলাম যে আপা সেরকম মানুষজনকে দিয়েছেন। এখন যে যার দায়িত্ব পালন করেনি, এখন দায়িত্ব যখন পালন করেনি তার খেসারতটা আমাদেরকে দিতে হচ্ছে, আজকে জাতিকে দিতে হচ্ছে। যারা চক্রান্ত করেছিল তাদের জন্য চক্রান্ত করাটা সহজ হয়েছিল, তারা বঙ্গবন্ধু কন্যাকে খুবই নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করতে পেরেছিল, এবং সকল ব্র্যান্ডিং, সকল নেগেটিভ যে মানে কথাবার্তাগুলো হয়েছে সবকিছুর মনে হচ্ছে উনি একাই। এখানে শুধু যে রাজাকার, আলবদর, আল শামস, ওদেরকে তো আমরা চিনি, ওদের চিহ্নিত ওরা। এবং আমি যতদূর জানি যে এই যে ধরেন এজেন্সিস গুলো, অ্যাড এজেন্সিস, বিভিন্ন সংগঠন যে যারা নাকি গত 16 বছর মানে আহ, একচ্ছত্রভাবে মানে মনোপলি কাজ করে গেছে, গভর্নমেন্টের কাজ পেয়ে গেছে, তারা কিন্তু আজকের দিনে খুব বায়বীয় পোস্ট দেন, কথাবার্তা বলেন। এই যে সুবিধাবাদী দল, এই সুবিধাবাদী গোষ্ঠীর জন্য আমরা আসলে এই বিপদে, কারণ আমরা তো চিনি, জামাতকে চিনি, তাদের হেফাজতকে চিনি, তাদের সংগঠন সবাইকে চিনি, ইউনুসকেও ভালো করে বা জাতি চিনলো। আমরা যাদেরকে বুঝতে পারি না তারা হচ্ছে এই সুবিধাবাদী গোষ্ঠী। তারা সবসময়, এই সুবিধাবাদীরা তো সবসময় আমরা বলি যে তারা, তাদের কোনো দল নাই, নীতি নাই, আদর্শ নাই, তারা যখন যে সুবিধা তার দিকে যাবে। তো এখন যেহেতু সব শেষ, আমি মনে করি সাংস্কৃতিক মানুষদের, সংস্কৃতির শিল্পী, কলা কুশলী, নাটকের লোক যারা আছেন, যারা বিপ্লবী হয়েছে, সোকল বিপ্লবী বলেন ওনারা নিজেদেরকে, প্রোফাইল লাল করেছিলেন, তারা কি বুঝতে পারছেন আমাদের দেশটা আমাদের নেই? আওয়ামী লীগকে শত্রু ভেবে, আওয়ামী লীগকে ঘৃণাস্তম্ভে দাঁড় করিয়ে যে শত্রুর সাথে তারা আঘাত করেছে, সেই শত্রু দেশটাকে পুরোটাই গ্রাস করে নিয়ে গেছে। শত্রু যখন পুরো দেশটাকে গিলে ফেলেছে আপা, তখন যে শিল্পী রাস্তায় দাঁড়িয়ে বলেছে দেশ সংস্কার করবে, যে অভিনেতা অভিনেত্রীরা বড় বড় কথা বলেছিল, সেও কিন্তু ওই গ্রাসের মধ্যে আপা, সেও ডুবে যাচ্ছে। তো আজকে আমাদের সবাইকে, আপামর জনসাধারণকে, পুলিশকে, সেনাবাহিনীকে, আমাদের প্রত্যেককে, মানে এটা শুধু রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখন প্রত্যেককে যার যার জায়গায় আমার বাংলাদেশের মানচিত্রটাকে বাঁচাতে হবে, আমার সংবিধান বাঁচাতে হবে, আমার জাতীয় সঙ্গীত বাঁচাতে হবে, আমার পতাকা বাঁচাতে হবে, এবং আমার যে সার্বভৌমত্ব, এবং আমার সংস্কৃতি, আমার সম্ভ্রম, এই সকল কিছু বাঁচাতে হবে। আমরা আক্রান্ত, বাংলাদেশ আক্রান্ত। বাংলাদেশ এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এ যুদ্ধ এক একজনের এক এক রকম। একজন শিল্পী গানে গানে যুদ্ধ করবেন, ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো, একজন অভিনেতা অভিনেত্রী নাটকে যুদ্ধ করবেন, আমরা যারা রাজনৈতিক আছি তারা রাজনৈতিক মঞ্চে যুদ্ধ করব, আমরা রাস্তায় যুদ্ধ করব, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ প্রতিহত করব, এবং সাধারণ মানুষও করছে, প্রত্যেকেই করতে হবে। আপা বিদেশে আছেন, আপনাকেও করতে হবে। আমি জানি বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ উদ্বিগ্ন, জঙ্গি দেশ হিসেবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, পৃথিবীর সকল দেশ জানিয়েছে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই যুদ্ধ কিন্তু গৃহযুদ্ধ নয়, হাসনাত আবদুল্লাদের উস্কানিমূলক গৃহযুদ্ধ নয়। এ যুদ্ধ হচ্ছে স্বাধীনতা বিরোধী হাসনাত আবদুল্লাদের যে চক্র, তাদের বিরুদ্ধে, ডক্টর ইউনুসের বিরুদ্ধে। ডক্টর ইউনুস আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, এবং আমরা অপেক্ষা করছি আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দেবেন। তার নির্দেশের অপেক্ষায় আছে, তিনি নির্দেশ দিলে আমরা এ যুদ্ধে তার নির্দেশিত যে পথ থাকবে, যে
পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনায় আমরা কাজ করবো। তো আপনি ভালো থাকবেন আপা। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। জি আপা, কৃতজ্ঞতা, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমি ছোট্ট একটা ঘটনা, যেহেতু 26শে মার্চ আসছে, আমি বলতে চাই। আমার বাবা মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার ছিলেন, একটা কোম্পানির উনি এক দায়িত্বে ছিলেন। তো আহ, এক রাতে ওনারা দুজন মিলে, আমার বাবা একদিকে, আরেক দিকে আরেকজন মিলে, ওনার নাম সালাউদ্দিন। ওনারা রেকি করতে যাচ্ছিলেন, কারণ পরের দিন একটা অপারেশনে যাবে। আব্বা পিছন ফিরে, একটা শব্দে আব্বা পিছন ফিরে তাকিয়ে দেখে যেদিকে আরেকজন সালাউদ্দিন গেছেন, মুক্তিযোদ্ধা, শহীদ, উনি তুলার মতো উড়ে যাচ্ছেন। একটা নিচে একটা মাইন পাতা ছিল, সেটাতে হয়তো পা পড়েছিল। উনি তুলার মতো উড়ে গেলেন, মানে মনে হলো মানুষের আহ ছোট ছোট মাংসপিণ্ড তুলা হয়ে উঠছে। উনি একজন, ওনার মার একমাত্র সন্তান ছিলেন, এবং ওনার মায়ের চোখ ছিল না, অন্ধ ছিলেন। এই হচ্ছে আমাদের, এই রকম প্রাণের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। তারপরে আমার বাবা তার কোম্পানির নাম তো, আহ, যে ব্যক্তি কোম্পানি কমান্ডার বা প্লাটুন কমান্ডার থাকে তার নামে রাখে, কিন্তু আমার বাবার কোম্পানির নামটা বাবা রেখেছিলেন সালাউদ্দিন কোম্পানি। ওই অতটুকুন জায়গাতেই হয়তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা বই ঘাটলে পাওয়া যাবে সালাউদ্দিন মুক্তিযোদ্ধা শহীদ উপস্থিত আছেন, আর নেই কোথাও। তো এইভাবেই আমরা একটা দেশ পেয়েছি। এই দেশটা রক্ষা আমাদেরকে করতে হবে, আমাদের পূর্বজনরা দেশ দিয়েছে, আমরা এই দেশটাকে রক্ষা করব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। চলুন আমরা ওই ওই লক্ষ্যে আগাই, আমরা লক্ষ্যে অবশ্য থাকি। বাংলাদেশের 17 কোটি মানুষ আমরা একসাথে আছি, এটা আমি টের পেয়ে গেছি গত 8 মাসে। ইউনূস বাহিনী, ইউনূস গং, তার মব বাহিনী আসলে পারছে না, পারছে না বলে নতুন নতুন কৌশল করছে। এই যুদ্ধে আমরাই জয়ী হব। তারপরেও বলবো, আপনারা নিরাপদে থেকে আপনার আশেপাশের প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, নিজে নিরাপদে থাকবেন, বিশেষ করে আপনার কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। আপনারা ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।